বিপন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। নমস্কার আসিফ ভাইয়া। নমস্কার, বলেন। দাদা, আপনার ভিডিওগুলো দেখি আমি মোটামুটি আপনার আজকে 2000 মোটামুটি করোনার আগে থেকে স্টার্ট করে দেখা 2017। তার আগে আমি বহুত মানে কি আহ, মানে সেকুলার ছিলাম আর কি, যে সবার শ্রদ্ধা করতাম, সব ধর্মের শ্রদ্ধা করতাম। তারপরে আপনার কতগুলো ভিডিও দেখছি, দেখার পরে আমাকে হিন্দু ধর্মের বিষয়ে আপনি বহুত কিছু বলছেন। বলার পরে আমি ওগুলা ক্রস ভেরিফিকেশন করছি, করার পরে যেরকম একটা ফ্যামিলিতে হয়, আমার মারাও আমি বলছি যে মা দেখো এরকম এরকম ধর্মতে এগুলা গ্রন্থতে এগুলা জিনিস লেখা আছে, এগুলো তো আমি তো ফলো করতে পারবো না। কারণ এইগুলা জিনিস দেখার পরে, কতগুলা খারাপ জিনিস দেখার পরে, তো কিন্তু আমার মা কোনোদিনও কয় নাই যে তুই তুই এরকম এরকম কিন্তু মা একটা কথা কয়, তুই ভালো করে রিসার্চ কর। কিন্তু আমার মা কোনোদিনও কয় নাই যে প্রবলেম হইব বা যেরকম আপনারা যেরকম রেফারেন্স দেন যে মুসলিমের ভিতরে ধর্ম ত্যাগ করলে মানে ধর্মের বিষয়ে কিছু করলে ওরে লগে লগে বাজিবু কাতিল নাকি কয়, মারা দেয়, তারপরে আহ ঘর থেকে মানে কি সব বাইর করে দেয়, তার লগে কোনো রিস্তা রাখে না, আহ মুরতাদ হয়ে যায়। কিন্তু আমাদের তো এরকম না। তো 2 নম্বর কথা এটা শেষ। তারপরে এইটা তো আমি মারে প্রশ্ন করি, কিন্তু আমার প্রশ্নের মা উত্তর দিতে পারে না, আর আমি উত্তর বিস্তারে উত্তর দিতে পারে না। তো মায় আমার কোনোদিনও কয় না যে তুই যেটা ভালো লাগে তুই কর, কিন্তু এক লগে যেরকম আমার 3 ভাই আমরা, ওই বাকি ছেলে দুইটারে যে চোখে দেখে আমারও সেম, কোনোদিনও কোনো কিছু কয় না। তো শেষ। তারপরে আমার মানে কি ক্লাস ফ্রেন্ড অনেক মুসলিম ছিল, তাদের লগে আমি বহুত কিছু শেয়ার করতাম। আর এই মুসলিম ধর্মটা যে এরকম ভাবে লেখা আছে কাফিরের বিষয়ে আমরা জানতাম না। তো এখন আমার করণীয় কি? আমি তো আমার যে মুসলিম বন্ধুগুলো আসলে এগুলো দেখার পরে তাগো উপরে ঘৃণা ভাবে গেছে যে তারা আমরা করবো কি। আচ্ছা, কোরআনের একটা আয়াত আছে যে তোমরা যখন পার্সেন্টেজ কম আচ্ছা থাকবে আচ্ছা, ভালো। এক নম্বর কথা হচ্ছে ভাই, কোরআনে হাদিসে যা লেখা আছে এই জন্য তো আপনি কোনো মুসলিমকে ঘৃণা করতে পারেন না। এক নম্বর কথা হচ্ছে এটা। কারণ সেই মুসলিমটাও হয়তো জানে না যে কোরআনে হাদিসে এগুলো লেখা আছে, সেই মুসলিমটাও হয়তো জানে না। সে হয়তো তার বাবা মার থেকে ইসলাম ধর্মটা মানে পাইছে। এখন ধর্মে খারাপ তো এটা তো সব ধর্মের ভিতরেই আছে। হিন্দু ধর্মের ভিতরে কত খারাপ জিনিস আছে, ইহুদি ধর্মের ভিতরে কত খারাপ জিনিস আছে। কিন্তু এই ধর্মের গ্রন্থে কি লেখা আছে সেটার উপর ভিত্তি করে আমরা কখনো কোনো মানুষকে আহ, বিচার করি না। আমরা বিচার করি যখন আমরা দেখি যে সেই মানুষটা সেই ধর্মের যে মানে খারাপ জিনিসগুলা সেই জিনিসগুলোকে সাপোর্ট করতেছে, তখন আমরা শুধুমাত্র তাকে দোষারোপ করতে পারি। এছাড়া কোরআন হাদিসে কি খারাপ আছে এটার জন্য আপনি কোনো একজন মানুষকে আহ, মানে দায়ী করতে পারেন না। তার কোনো দায়বদ্ধতা নাই এই বিষয়ে। যদি সে জানে এই জিনিসটা সম্পর্কে তার জানাশোনা আছে, এরপরেও যদি সে সেটাকে সাপোর্ট করে, তখন হচ্ছে এটা নিয়ে কথা বলা যায়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? 100 বার বলছি, আপনার যেগুলো রেফারেন্স দেন, রেফারেন্স আমি কয়েকজনকে পড়ছি, ওরা বলছে যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিচ্ছে আমরা নির্দেশ পালন করবো। তখন তো এখানে কাটাকাটি কোপাকুপি কথা বলছে, তো আপনি কেমনি বলবেন যে ওর লগে আমি চলি? আমি আজকে বয়স আমার 36, আমি আর বেশি দিন হলে 20 বছর, কিন্তু আমার নেক্সট জেনারেশন কেমনে সুস্থ হবে এই এই জায়গাটা? ওরা তো ওই জিনিসটা যে আমাদের কোনো একটা আমাদেরকে বলে যে তোদের এই বইতে এরকম এরকম লেখা আছে, এরকম এরকম। আমি বলছি না, যদি লেখা থাকে আগে কে লিখে গেছে, কোন পাগল ছাগল লেখছে, এটা তো আমি মানুম না। কোন আইসা কোন বইতে লিখে গেছে, বইতে যে লেখছে যে শ্রীকৃষ্ণ বা রাম, তার সিগনেচার দেখাও, ওই বইটাতে তার সিগনেচার আছে। এরা একটা সাধারণ মানুষ লেখছে, মানুষের ভিতরে ভুল হইতে পারে। কিন্তু কোরআন তো ওরকম না। কোরআন কি বলে? ওরা আসমান থেকে নাজিল হয়েছে জিবরিলের থ্রোতে, ওইটার মধ্যে কোনো ভুল নাই। ওরা যা লেখা আছে, যদি আপনাকে বলে যে র‍্যাপ করতে বুঝলা কাফেরের মা বোনের লাগে, ওরাও করতে, ওইটা তখনও যদি আমি দেখাই, ওরা কয় না কোরআনে যা লেখা আছে টোটালি সত্য। তা আমি কেমনে চলবো আমরা? আচ্ছা, যদি সে সেই জিনিসটাকে সাপোর্ট করে তখন তো সেটা তাদেরকে দায়ী করা যায়, এছাড়া তো দায়ী করা যায় না। বিপন ভাই, আপনি যদি আর কিছু বলতে চান তাহলে শর্ট করে বলেন। হ্যাঁ, আমাদের ব্যাক স্টেজে অনেক মানুষ জমা হয়েছে। আমার না, ভয়েস কি লাস্ট ঠিক কথা মতো শোনা আমি যাচ্ছে? আপনার আপনার আমা- হ্যাঁ হ্যাঁ, আমার শব্দ আপনার কি কথা ক্লিয়ার ঠিক মতো ক্লিয়ার। শোনা যাচ্ছে? আচ্ছা। আপনার কথা অনেকে বলছে যে আমার কথা নাকি ঠিকভাবে শোনা যাচ্ছে না। না না, আপনার আহ, কথা ক্লিয়ার, আপনার কথা পুরো ক্লিয়ার। আচ্ছা। যারা হচ্ছে কমেন্টে আছেন তারা একটু বলেন। আচ্ছা, তাহলে আমি আমার ব্রাউজারটা চেঞ্জ করতে হবে। ব্রাউজারটা চেঞ্জ করে আসতেছি। বিপন ভাই, আপনি তাহলে শেষ করেন, কথা শেষ করেন। লাস্ট আমার একটাই কথা আসিফ ভাই, তো আমার যে বন্ধুগুলোর আমি কোয়ার পরেও তারা যে বলছে যে আমি কোরআনের যেটা লেখা আছে আমরা ওইটাই ফলো করবো, তো আমরা কেমনে চলবো ওই বন্ধুগুলোর সঙ্গে? কেমনে কি করে আমরা ম্যানেজ করবো ওর সঙ্গে? ওদের ভিতরে তো ওইটাই করবো না, যখন পার্সেন্টেজ বাইরে দেবো ওরা কাফের লগে ওই ব্যবহারই করবো, যে ব্যবহারটা নাকি ওই মক্কাতে 1400 বছর আগে মোহাম্মদে করছে, বা আজকে মুসলিম মানে বাংলাদেশে যেরকম হইতে আছে, পাকিস্তান আগে 36% হিন্দু আছিল, এখন 2% আইসা পড়ছে। তো সেম কাজে করবো। ওইটার বিষয়ে আপনি যদি কিছু বলতেন বা ততটুকু। ঠিক আছে ভাই, এগুলো নিয়ে আমরা প্রতিদিনই কথা বলি, আলোচনা করি। ঠিক আছে বিপন ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন, হ্যাঁ? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি দেখাই নাই স্ক্রিনে, কারণ আপনার নিরাপত্তা কথা বিবেচনা করে আপনাকে আমি স্ক্রিনে দেখাই নাই। আমি তাহলে পরের জনকে যুক্ত করি। এমডি সিয়াম, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন।
আচ্ছা, যদিও দেখে থাকি ধর্মীয় বইগুলোতে অনেক বেশি কিছু ভুল জিনিস বা খারাপ জিনিস লেখা আছে। কিন্তু একটা সময় তো মানুষের ধর্ম প্রয়োজন ছিল, তাই না? মানে ওই সময় তো বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না। তো মানুষকে কোনো একটা বিষয়টা আ দিয়ে ভয় তো দেখাইতে হবে যেন তারা খারাপ কাজ থেকে দূরে থাকে আর ভালো কাজ করে, এরকম। এরকম যদি আপনি মনে করেন, হ্যাঁ, বহু প্রাচীনকালে হয়তো ধর্মের কিছু প্রয়োজন ছিল, কিছু মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু প্রয়োজন ছিল। কিন্তু সেটাও যে না হইলেও যে খুব একটা কিছু হইতো, তাও না। কিন্তু হ্যাঁ, সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা তৈরি করার জন্য একটা সময় বহু প্রাচীনকালে ধর্মের একটা ভূমিকা আছে, এটা সত্য। হ্যাঁ, আমরা মানে ধর্মে আরেকটা জিনিস দেখে থাকি যে ফ্রি মিক্সিং যেটা, এটা মানে সম্পূর্ণ হারাম দেখানো হয়। তো আমিও তো এই জিনিসটা খেয়াল করি, মানুষ যদি প্রি মিক্সিং করা শুরু করে তাদের মধ্যে তো ফ্রি মিক্সিং জিনিসটা কি ভাই? এটা তো বুঝলাম বলতে না। চাচ্ছি যে বিনা বিবাহ ছাড়াই যদি তারা মেলামেশা শুরু করে দেয়, তো এটা কি খারাপ মেলামেশা হচ্ছে না? মেলামেশা করলে সমস্যাটা কোথায়? মানে বন্ধু 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 হয়ে থাকলে সমস্যা নাই, কিন্তু তারা বিয়ে ছাড়াই ধরুন যে বিয়ের পর যা করে তা করতেছে, তো এটা তো ঠিক না। বিয়ের পরে যা করে তা করতেছে মানে কি? বুঝলাম না। যদি তারা, তো আপনি কি মানে যৌন কর্মের কথা বলছেন নাকি? হ্যাঁ, 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 ওটাই। তো যৌন কর্মে যদি দুই পক্ষ যদি রাজি থাকে এবং তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেখানে আপনার প্রবলেমটা কোথায়? না, না, বিয়ে ছাড়া তো এটা ঠিক না। আপনাকে কে বলছে বিয়ে ছাড়া ঠিক না? আপনার প্রবলেমটা কোথায় আমি জিজ্ঞেস করেছি। একটু প্রশ্নটা শুনে উত্তর দেন। একটা ছেলে একটা মেয়ে, তাদের বাসায় তারা প্রাপ্তবয়স্ক, স্বেচ্ছায় সম্মতিতে একজন আরেকজনের সাথে মিলিত হচ্ছে। মানে আপনার চুলকাইতেছে কেন? বাসায় আপনার চুলকাইতেছে কেন ভাই? বুঝলাম না তো। আহ, দেখুন, আপনার মতে মানে দুইজনের মত থাকলেই ঠিক আছে, এরকমই। আমার মতে না, কার মতে সেটা জিজ্ঞেস করিনি। প্রশ্নটা হচ্ছে আপনার কেন চুলকাইতেছে? ২ টা ছেলে মেয়ে বা ছেলে বা মেয়ে তাদের বাসায়, তাদের জীবন, তাদের বাসা, তাদের রুম। তারা পরস্পর সম্মতি দিচ্ছে, তারা পরস্পরকে ভালোবাসছে, তারা নিজেরা করতেছে। হেরা করতেছে আর ব্যথা পাইতেছেন আপনি। ব্যাপারটা কি ভাই? বা আপনার ব্যথা লাগে কেন এখানে? বুঝলাম না তো। আচ্ছা, তাহলে আপনার ওয়াইফ যদি অন্য কোনো ছেলের সাথে রাত কাটিয়ে আসে, আপনি কি এটা ঠিক মনে তো করবেন? আমার ওয়াইফ তো আমার সাথে কমিটেড। সেখানে যদি সে কমিটমেন্টটা ব্রেক করে, তখন সে যেখানে ইচ্ছা যাবে। সে তার জীবন সে বুঝবে। যদি কমিটমেন্টটা ব্রেক করে, আমরা আপাতত একটা কমিটমেন্টে আছি। সেই কমিটমেন্টের ভিতরে যতক্ষণ না আমরা থাকি, ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোথাও যাই না। আবার আমাদের সম্পর্কটা যদি ওপেন রিলেশনশিপ হইতো, আমেরিকাতে, ইউরোপে এক ধরনের রিলেশনশিপ আছে, ওপেন রিলেশনশিপ বলে। ছেলে মেয়ে আগে থেকে ঠিক করে নেয় যে তুমিও তোমার মতো যা ইচ্ছা করো, যার সাথে ইচ্ছা করো, আমি আমার মতো যার সাথে ইচ্ছা করব। কিন্তু আমরা দুজনকে ভালোবাসি, একসাথে থাকবো। কিন্তু আমিও চাইলে অন্য কারোর সাথে গিয়া একটু ডেট টেট করে আসবো, তুমিও চাইলে অন্য কারোর সাথে একটু ডেট টেট করে এসো। এরকমের যদি ওপেন রিলেশনশিপ হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তাহলে দুই পক্ষই গিয়া করে আসতো। এক পক্ষ জানতো যে আরেক পক্ষ আজকে অমুক ছেলের সাথে ঘুরে আসছে। আরেক পক্ষ জানতো ও আজকে ওই অমুক মেয়ের সাথে ঘুরে আসছে। দুই পক্ষ এখানে রাজি খুশি হয়ে মানে জীবনযাপন করতেছে। তাদের তো কোনো সমস্যা, তারা তো কোনো সমস্যা ফিল করতেছে না। আপনি বাংলাদেশে বয়ে সমস্যা ফিল করতেছেন। আপনার সমস্যাটা কোথায়? সেটা আমি জিজ্ঞেস করতেছি। আপনার প্রবলেমটা কোথায় এখানে? এটা আপনার প্রবলেম কি সেটা বলেন। আপনি যে বললেন যে ২ জনের মত থাকলেই তারা এটা করতে পারে। তো আপনি কি আপনার আর আপনার আ আ মেয়ের মধ্যে যদি মত থাকে তাহলে কি করবেন? আমার মেয়ে তো হচ্ছে গিয়ে পরিবারের অংশ। এখানে তো ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা আছে। যদি একজন পিতা যে হচ্ছে গিয়ে একটা সন্তানকে বড় করার সময় তার উপরে তার একটা ক্ষমতা থাকে, তার একটা প্রভাব থাকে। এইটা যদি হয় তাহলে ক্ষমতার অপব্যবহার ঘটে। এই ক্ষমতার অপব্যবহার ঘটলে সেই জিনিসটাকে আমরা ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করি। আমি সেই ধর্ষণের সংজ্ঞাটা হাজার বার দেখাইছি আমাদের লাইভে, যে কোন ক্ষেত্রে ধর্ষণ ঘটে। না, না, আমি যদি এখানে কথার ২ মাঝখানে জনেরই কথা মত বলেন না। আছে বোঝাচ্ছি। দুইজনের মত দুইজনের মত মনে করেন আপনি একটা মেয়ের গোপন ভিডিও, বাথরুমে ক্যামেরা লাগায় গোপন ভিডিও বানাইছেন। গোপন ভিডিও বানায় তারপর মেয়েটারে বললেন তুই আমার সাথে কর। তুই আমার সাথে না করলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দিমু। হুম, তোরে এক্কারে বেইজ্জত করে দিমু। তখন ওই মেয়েটা আপনাকে মত দিল। কিন্তু এই মতটা তো কনসেন্ট না। কোন মতটাকে কনসেন্ট বলা হয়? এমনকি সম্মতি দিলেও সেটা কনসেন্ট হয় না তো। যেমন ধরেন মাতাল অবস্থায় কেউ যদি সম্মতি দেয়, এটাকে তো কনসেন্ট ধরা হয় না। যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যদি একটা মেয়ে বলে যে হ্যাঁ করমু চলো, ওই তো আপনি মনে করেন আপনার পাশের বাসার সখিনা, যার বয়স হইতেছে আর 10 বছর বয়স, সে এখনো কিছু বুঝে না। তারা আপনি বললেন তোর একটা আইসক্রিম কিনা দিমু রে, আয় সখিনা আমার আমার ঘরে আয়। সে সখিনা আইসক্রিমের লোভে আপনার ঘরে গেল এবং সে বলল হ্যাঁ ঠিক আছে করো, যা ইচ্ছা করো, আমার আইসক্রিম দিও। এইখানেও ধর্ষণ ঘটবে। হ্যাঁ বললেই তো সেটা সবসময় সম্মতি না। সেটাকে বলা হয় ইনফর্মড কনসেন্ট। ইনফর্মড
ডিসিশন যদি সে নেয় তখন সেটাকে কনসেন্ট বলে। আমরা সবসময় কনসেন্ট বলি, সেই কথাটার মানে কি আমরা হাজার হাজার বার আমাদের লাইভে উল্লেখ করি নাই? এমডি সিয়াম, আপনি কি এই জিনিসটা শোনেন নাই যে কনসেন্ট কাকে বলে? সেটা আমরা হাজার হাজার লাখ লাখ বার লাইভে আলোচনা করছি। এবং একটা যদি বাবা এবং মেয়ের ক্ষেত্রে যদি এটা ঘটে, সেখানে তো ক্ষমতার অপব্যবহার হয়েছে। কারণ একই পরিবারে তারা থাকে এবং এখানে বাবা যেহেতু ক্ষমতায়, সেই মেয়েটাকে যেহেতু ছোটবেলা থেকে বড় করে, সেখানে একটা ক্ষমতার ভারসাম্যহীনতা আছে। এই রকমের ক্ষমতার ভারসাম্যহীনতা থাকলে ক্ষমতার অপব্যবহার ঘটে এবং এই সম্মতিকে সম্মতি বলা যায় না, এটাকে কনসেন্ট বলা যায় না। এই জিনিসগুলো আমরা লাখ 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 বার আমাদের লাইভে আলোচনা করছি। আপনি কি কিছুই শোনেন নাই নাকি? না, আমি বলছি না যে পিতা তার ক্ষমতার ব্যবহার করছে। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয় সেটার উত্তর দেন না। আপনি কি শুনছেন না শুনেন নাই? হ্যাঁ, আমি জানি এই বিষয়টা। তাহলে বলদের মতো এই কথা কেন বললেন যে যে এইখানে এইটা যে ধর্ষণ হয়, এই ধরনের ঘটনা ঘটলে, যদি একই পরিবারের ভেতরে ক্ষমতার ব্যবহারের মাধ্যমে যদি এই ধরনের ঘটনা ঘটে, একটা মনে করেন মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সে একটা ছোট বাচ্চাকে আস্তে আস্তে বড় করতেছে, তার মাদ্রাসা একটা বাচ্চা বড় হচ্ছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সেই মাদ্রাসার শিক্ষকটা কখনোই সেই মাদ্রাসার ছাত্রটার সাথে কোনো ধরনের কোনো যৌন কর্ম করতে পারে না। এমনকি অনেক ইউরোপ আমেরিকাতে অনেক স্কুল ইউনিভার্সিটিতে এই রকমের নিয়ম আছে যে কোনো টিচার তাদের স্টুডেন্টের সাথে কোনো ধরনের যৌনকর্ম করতে পারবে না, কারণ এখানে ক্ষমতার পার্থক্য আছে। একটা শিক্ষক সে একটা প্রতিষ্ঠানে বেশি ক্ষমতা হোল্ড করে। এমনকি অনেক অফিসে, পৃথিবীর বড় বড় অফিসগুলা যেগুলা, সেই অফিসগুলাতে একজন সিনিয়র এমপ্লয়ি তার অধস্তন কোনো জুনিয়র এমপ্লয়ির সাথে যৌনকর্ম করতে পারে না। এটা সাংগঠনিকভাবে নিষিদ্ধ। এটা অর্গানাইজেশনের ভিতরে সেই রুলস এন্ড রেগুলেশনস এর ভিতরে থাকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার অধস্তন কোনো কর্মীর সাথে যৌনকর্ম করে, সেটা অ্যাকসেপ্টেবল না, সেটা রেপ হিসেবে ট্রিট হবে। কারণ কারণ কি, একজন বস সে চাইলে তার ক্ষমতা ব্যবহার করে তার অধস্তন যারা আছে সেই অধস্তনদের সাথে অধস্তনদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করতে পারে তার ক্ষমতার কারণে, এবং সেটা দ্বারা সে তাদের কাছ থেকে সম্মতি আদায়ও করে ফেলতে পারে। লোভ দেখাতে পারে, যে তোমার একটা টিচার লোভ দেখাতে পারে একটা মেয়েকে যে তোমারে আমি পাশ করাবো না, তুমি যদি এটা না করো আমার সাথে, তাহলে পাশ করাবো না, তোমারে ফেল করাই দেবো, তোমারে একদম এফ গ্রেড দিয়ে দেবো। এই ধরনের যদি সিচুয়েশন গুলা যেগুলাতে ঘটে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি এই জিনিসগুলোকে রেপ হিসেবে ট্রিট করি, কারণ এইখানে ক্ষমতার অপব্যবহার আছে। আপনার এই জিনিসগুলো তো আমরা হাজার 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 বার আলোচনা করছি। কেন এরপরেও এগুলো জানার পরেও কেন এই চুনাহাগার মতো প্রশ্নগুলো করেন ভাই? এটা তো বুঝি না। এগুলো তো একেবারে চুনাহাগা, মানে মুমিন টাইপের কোশ্চেন। একটা বাবা যদি করে তার মেয়ের সাথে, বা চাচা যদি তার ভাতিজির সাথে করে, এই জিনিসগুলাতে ক্ষমতার ব্যবহার আছে। ক্ষমতার ব্যবহার যখন থাকবে, যদি একই পরিবারে একই জায়গাতে তারা জীবনযাপন করে, বসবাস করে, তাহলে এখানে ক্ষমতার ব্যবহার আছে। এই ক্ষমতার ব্যবহারগুলা আমরা ধর্ষণ হিসেবে ট্রিট করি। কিন্তু যদি এই রকমের কোনো ক্ষমতার অপব্যবহার না থাকে, ক্ষমতার অপব্যবহার যদি সেখানে প্রমাণ করা না যায়, তাহলে ভাই কার ঘরের ভিতরে কে কি করতেছে সেগুলো তো আমাদের জানার দরকার নেই। আপনি কেন, মানে কোন বেডায় কোন বেটির সাথে, কোন তার মেয়ে নাকি ভাতিজি নাকি কার সাথে কি করছে, এটা আপনার চুলকাইতেছে কেন? এটা তো আমি বুঝতেছি না ভাই। আপনার হ্যাঁ, হ্যাঁ, কাছে আমি কেন এটাই চুলকায়? বুঝাচ্ছি। এখানে আপনি যেটা বললেন, ক্ষমতার ব্যবহারের মাধ্যমে বাবা তার মেয়ের সাথে করেছে। যেখানে মেয়েকে হয়তো সে বাধ্য করছে, যা আপনি ধর্ষণ বলতেছেন। আমি বাধ্য ওটা বুঝাচ্ছি না। বাধ্য আমি করা বুঝাচ্ছি নানা ভাবে দুইজনেরই মত ঘটে। ছিল, বাধ্য করাটা সঠিক মত ছিল। বাধ্য করাটা নানাভাবে ঘটতে পারে। নানাভাবে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে ঘটতে পারে। নানা ধরনের প্রভাব বিস্তারের মাধ্যমে ঘটতে পারে। একটা একটা মেয়ে যখন তার একটা বাবার পরিবারের ভিতরে থাকে, তখন সে সবসময় বাবার প্রতি নির্ভরশীল। অর্থনৈতিকভাবে নির্ভরশীল। তার থাকতে হয়, তার খাইতে হয়। সমস্ত কিছুর উপরে সে এক ধরনের নির্ভরশীলতা থাকে পিতার প্রতি। এখন সেই নির্ভরশীলতাটাকে ব্যবহার করে সেই পিতারা যদি সেই জিনিসটাকে বাজেভাবে ব্যবহার করে, কোনো সুবিধা আদায়ের জন্য ব্যবহার করে, তাহলে তো সেটা ধর্ষণের ভিতরে পড়ে যাবে। সেটা প্রাপ্তবয়স্ক হলেও সেটা ধর্ষণের ভিতরে পড়ে যাবে। এই জিনিসগুলা তো আমরা হাজার হাজার বার আলোচনা করেছি। কিন্তু এমন একটা সিচুয়েশন যেখানে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। এরকম যদি একটা সিচুয়েশন ঘটেও, এটা তো খুবই রেয়ার সিচুয়েশন হবে যে ১০০ কোটিতে একটা সিচুয়েশন এরকম ঘটতে পারে। এটা তো এমনিতেই এক্সট্রিমলি রেয়ার কেস যে পরিবারের ভিতরে এই ধরনের ঘটনা ঘটা এমনিতেই এক্সট্রিমলি রেয়ার কেস। তার উপরে যদি আবার আপনি যেটা বলতেছেন যে দুইজনই একদম কোনো ক্ষমতার অপব্যবহার হয় নাই, কোনো ধরনের কিছু নেই, সেটা তো ১০০ কোটিতে একটা একদম এক্সট্রিমলি রেয়ার কেস যদি ঘটে কোথাও, এক্সট্রিমলি রেয়ার কেসের জন্য মানে আপনি পুরা সমস্ত আইন তৈরি করতে যাচ্ছেন বা সমস্ত বিধান তৈরি করতে যাচ্ছেন এরকম একটা এক্সট্রিমলি রেয়ার কেস, যেটা ঘটার সম্ভাবনা আমি দেখতেছি ১০০ কোটিতে একটা ঘটলেও ঘটতে পারে, না না ঘটার সম্ভাবনাই বেশি। এরকমের এক্সট্রিমলি রেয়ার কেস আসলে হয় না। টেকনিক্যালি সম্ভব না। থিওরিটিক্যালি হ্যাঁ, থিওরিটিক্যালি হইতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি এই ধরনের এক্সট্রিমলি রেয়ার কেস আসলে হয় না।
আপনি বলতেছেন যে এটা মানে হইলে আমরা তাহলে মানে সবাই করতে দিব না, সবাই করবো কেন, সম্মতি হইলে করবো কেন, কাউরে করতে দিব না, মানে আপনি এটা এই এক্সট্রিমলি একটা রেয়ার কেসের ঘটনা তুইলাই না বলতেছেন অমুকে করবো কেন, করলে আমার চুলকায়, আমার পাশা চুলকায়, সখিনা আর রহিম করতেছে এই জন্য আমার পাশা চুলকাইতেছে। ভাই আপনার পাশা চুলকাচ্ছে কেন এখানে, আপনার সমস্যাটা কোথায়, আপনি একটু বলেন যে আপনার প্রবলেমটা কোথায় এখানে। সুতরাং আপনি এখানে কোনো প্রবলেম দেখতেছেন না, তাই তো? মানে আপনি মনে করেন যে দুইজনের যদি সঠিক মত থাকে, এখানে কোনো বাধ্য করার মতো এখানে ঘটনা যদি না কেউ দেখা যায়। কেউ কারো কোথাও কোনো ক্রাইম ঘটতেছে না, যদি কোনো ক্রাইম না ঘটে তাহলে আপনার প্রবলেমটা কোথায় সেটা বলেন, আপনার প্রবলেমটা কোথায়। বা শেষবার তার জিজ্ঞেস তার করছি, মানে শেষবার আপনার জিজ্ঞেস, আপনার আবারও আমার তার মধ্যে মানে যদি না, এরকম আবারও মতামত আবারও থাকে। আবারও তার মানে না, আপনার প্রবলেমটা কোথায় সেটা একটু বলেন। না, আমার কোনো প্রবলেম হবে কেন? তাহলে আপনার ওইখানে বাসায় বসে আপনার পাশার ভিতরে চুলকাইতেছে কেন। না, আমি শুধু ফাইনাল একটা উত্তর নিয়ে চলে যাবো, সেটা না হচ্ছে না আপনার 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 মার আপ- মধ্যে আ- যদি সম্মতি থাকে তাহলে আপনি করতেন নাকি? এখানে তো ক্ষমতার অপব্যবহার আসবে, এখানে তো ক্ষমতার না, না, অপব্যবহার এখানে যদি হয়, ক্ষমতা আপনি আপনি ক্ষমতা দেখাননি, দুজনেরই সঠিক এখানে মত তো ছিল। আমার তো ইচ্ছেই নাই, তাহলে এটা ঘটবে কেন ভাই, আমার তো না, এই যদি এই থাকতো ধরনের তাহলে ইচ্ছেই নেই। করতেন, মানে ওই বিষয়ে আপনি সহমত দিচ্ছেন। তার আরো আরেকজনের তো এখানে মানে সম্মতি লাগবে, তারও সম্মতি লাগবে, এটা তো এক্সট্রিমলি রেয়ার কেস মানব ইতিহাসে, এরকম রেয়ার এক্সট্রিমলি হোক, রেয়ার কেস। থিওরিটিক্যালি তো সঠিক। থিওরিটিক্যালি তো আপনি আপনার বাপের সাথেও তো করতে পারেন, আপনি তো কুত্তার সাথেও করতে পারেন ভাই, কিন্তু আমি থিওরিটিক্যালি তো তো সব সেটা সম্ভব। সেটাতে একমত না, আপনি তো একমত হচ্ছেন। আমিও তো একমত না, আমি কি বলছি একমত আমি। আপনি একটু আগেই বললেন যদি এক্সট্রিমলি রেয়ার মধ্যে এরকম ঘটনা ঘটে তাহলে আমার সমস্যা কি, তেমনি আপনার কোনো সমস্যা নাই সেটাই বোঝাচ্ছেন। আপনার সমস্যাটা কোথায় ঘটতেছে সেটা তো আপনি এখনো বলেন নাই, তাহলে আপনি তো এইমাত্র বললেন না আপনার কোনো সমস্যা নাই, আপনি এইমাত্র আপনার বলছেন না সমস্যা নাই, তাই আপনার তো? কোনো সমস্যা নেই। আপনার সমস্যা আজ থাকলে বলেন বুঝতে কোথায় পারছি, মানে সমস্যা। তার মানে বুঝতে পারছি, বুঝছি। আপনার আপনার সমস্যাটা যদি বুঝছি কোথাও ভাই, থাকে, আপনি হ্যাঁ বলেন বলেন বলেন। আপনি এই বিষয়টাকে লিগালিটি দিচ্ছেন। যদি কোনো মা ছেলের মধ্যে যদি একদম মানে সম্পূর্ণ মত থাকে তাহলে তারা করতে সম্পূর্ণ পারে, মত, এতে কারো সম্পূর্ণ সমস্যা মত, হবে না। সম্পূর্ণ মত এরকমের এক্সট্রিমলি রেয়ার কেস যদি কোথাও ঘটে কখনো, যেখানে যেটাকে আমরা ধর্ষণ হিসেবে আইডেন্টিফাই করতে পারবো না, তাহলে সেখানে তো আমাদের কোনো যুক্তি নাই তো, যে তাদেরকে আমরা মানে কোনো অপরাধী সাব্যস্ত করব, কোনো যুক্তি আছে আপনার কাছে এটাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার জন্য কোনো যুক্তি আপনার কাছে আছে। একজন মা ছেলে বা বাবা মেয়ের মধ্যে এটা ঘটা সম্পূর্ণ নিকৃষ্টতম একটা ঘটনা, যেটা আপনি এটা বিভিন্ন ধর্মের আপনার মধ্যেও কাছে, দেখতে পারেন। এটা আপনার এটা কাছে নিষেধ করা নিকৃষ্ট, আছে। আপনার কাছে নিকৃষ্ট ঘটনা হইতে পারে, আপনার কাছে, আমার কাছে যেমন ইসলাম ধর্ম যে গ্রহণ করে সেটা একটা নিকৃষ্ট ঘটনা, আপনার কাছে আমার কাছে যেরকম আপনার মতো চুনাহাগা মুমিন হয়ে জন্মানো এটা একটা নিকৃষ্ট ঘটনা ভাই, হ্যাঁ। আপনার মনে কিন্তু করার কি যায় আসে? আবার আবার আপনার কথার মাঝখানে কথা বলতেছেন কেন। আমার মনে হইতে পারে আপনার মতো চুনাহাগা গুলার পৃথিবীতে জন্মানো এটা একটা নিকৃষ্টতম ঘটনা, এই রকমের চুনাহাগা গুলার জন্মানো উচিত না। এইগুলার মায়ের উচিত ছিল ছোটবেলা মানে লবণ দিয়া মুখে এদিরে, এই যে জঙ্গি জিহাদি গুলো আপনারা যারা জঙ্গি জিহাদি আছেন এদিরে মুখের ভিতরে লবণ দিয়া ইয়া করে ফেলা উচিত ছিল। আমার যদি এটা মনে হয়, এটাকে তো আমি লিগ্যাল একটা ফ্রেমওয়ার্কে আনতে পারবো না, আমি তো এটা বলতে পারবো না যে ভাই আমার মনে হইতাছে, আমার ইচ্ছা করতেছে এই রকমের সুনাহাগা মুমিন গুলারে জন্মের সময় লবণ দিয়ে মেরে লেই। তার মানে তো এটা না যে আমি এটাকে লিগ্যাল একটা ইয়া রুলে পরিণত করতে পারবো। আমার একজন ব্যক্তিগতভাবে যেকোনো চুনাহাগার যেকোনো জিনিস মনে হইতে পারে, একজন চুনাহাগার মনে হইতে পারে নাস্তিক গুলারে মেরে লাইছল, কিন্তু এটা তো একটা লিগ্যাল ইসের ভিতরে আসতে পারে না, তার মনে হওয়া হই দিয়া কার মনে হওয়া হই দিয়া। তো এগুলা আইন তৈরি করা যায় না, অপরাধী হিসেবে কোনো কিছুকে সাব্যস্ত করতে হইলে আমাদের তো সেই যুক্তি এবং প্রমাণ দেখাতে হবে যে এইটা কিভাবে অপরাধ। যদি এই ক্ষেত্রে দুইজনের একদম সম্পূর্ণ সব দিক থেকে পারফেক্টলি সম্মতি থাকে, সেখানে তো আমাদের সেটাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার কোনো ওয়ে নাই। আপনি তো সেই রাস্তাটা আগেই বন্ধ করে দিলেন যে কোনো কিছু সব একদম পুরো পারফেক্ট, হ্যাঁ, কোনো জায়গায় কোনো অপরাধ সংঘটিত হয় নাই, দুজনের সম্পূর্ণ একদম মানে প্রাপ্তবয়স্ক, দুইজনে একদম সজ্ঞানে এই কাজটা করছে। এইটা যদি আপনার, আপনি তো এখান দিয়ে সবকিছু বাইর করে দিচ্ছেন, সবকিছু থেকে এগুলা বাইর করে দিচ্ছেন একদম। এরপরে যদি এটা করে তাহলে তো আর আমাদের কোনো ওয়ে নাই এটাকে আটকানোর, বা আমাদের তো কোনো ওয়ে নাই এটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা, আমাদের কাছে তো কোনো যুক্তি নাই। যদি কোনো যুক্তি না থাকে তাহলে তো আপনি কিসের ভিত্তিতে, খালি জাস্ট আপনার মনে হইতাছে ভাই আমার মনে হইতাছে ওরে রে পাথর ছেড়ে বেরালাম, আমার ভাল লাগতেছে না এগুলা, হ্যাঁ এগুলা ভাল লাগতেছে না, আমি বাসায় বাসায় গিয়া নক করে দেখমু, ওই ভাই কলিমুদ্দিন ভাই আপনারা কি বাসায় কি আপনারা মাছ ছেলে করেন টরেন নাকি, না করেন না, ও আচ্ছা আচ্ছা, আমি আরেক আরেক বাসায় যাই, আরেক বাসায় গিয়ে আপনি জিগাইবেন ওই ভাই আপনি এটা করেন নাকি করেন না, তো করেন ওই, তারপর আপনি গিয়া কোপাকুপি শুরু করবেন। এই জিনিস তো আমাদের সমাজে আমরা একসেপ্ট করব না। আর ২ নম্বর কথা হচ্ছে, ভাই এই সমস্ত মাস ছেলে এগুলো তো আপনার ধর্মগ্রন্থে আছে। আপনাদের যে আদম হাওয়ার কেচ্ছা, সেই আদম হাওয়ার কেচ্ছার ভিতরে ২ ভাই বোন এগুলা করছে। এগুলো আপনাদের কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, সিরাত তাফসীর এগুলোর ভিতরে আছে। যে আপনাদের এবং আপনাদের যে মানে নবী সে তার মানে ফুফাতো বোনের বিয়ে করছে। আপনার যে আপনাদের ধর্মের ভিতরে আপনাদের এই যে মানে জঙ্গি ধর্ম এটার ভিতরে যে ফার্স্ট ব্লাড কাজিন কে বিয়ে করার
মানে বিয়েটা হালাল এটা আছে। ফার্স্ট ব্লাড কাজিনও তো আমরা মানে মানে ডিসকারেজ করি। ফার্স্ট ব্লাড কাজিনের সাথে বিবাহ শাদী যৌন সম্পর্ক এটা পর্যন্ত আমরা ডিসকারেজ করি। আর আপনি আসছেন যে মা ছেলে ভাই ভাই আপনারা এই মা ছেলে ভাই মুমিনগুলা এখানে মা একদম ছেলে কোথায় আছে বলেন তো? আবারও মানে কথার মাঝখানে কথা বলতেছেন। আপনারা যে চুনাহাগা মুমিনগুলা এইগুলা যে সারাদিন যে ভাই চিন্তা মাথার ভিতরে মা ছেলে মা ছেলে মা ছেলে এবং আপনাদের আইডিয়াটা হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনাদের এই মায়ের সাথে করা যায় না মেয়ের সাথে করা যায় না বা ভাই বোনের সাথে করা যায় না এইটার জন্য একমাত্র যুক্তি হইতেছে আপনাদের কাছে যেটা সেটা হচ্ছে যে আপনারা মনে করেন আল্লাহর ডরে আমরা করি না। আল্লাহ না করছে এই জন্য আমরা করি না। আপনাদের যুক্তি হচ্ছে আসলে এইটা। কিন্তু আপনারা এইটুক মাথায় বুদ্ধি নাই যে তার মানে হচ্ছে গিয়ে আল্লাহর ভয়টা না থাকলে আপনারা আসলে এটা করতেন। আপনাদের কাছে কেউ আসলে নিরাপদ না। আপনাদের মা, বোন এগুলা কেউ নিরাপদ না। আপনারা আল্লাহর ডরে আল্লাহ আপনাদের জাহান্নামে নিয়ে কুত্তা চাচা চেঁচবো, আপনাদের জাহান্নামে নিয়ে আগুনে পোড়াইবো এই ডরে আপনারা করেন না। কিন্তু আমরা তো এমনিতেই করি না এবং মজার ব্যাপার হচ্ছে যে এই রকমের কি আপনারা দেখাইতে পারবেন কয়েকটা উদাহরণ যে মানে যে নাস্তিকরা এই কাজ করে বা নাস্তিকরা এই কাজ করছে? আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এরকমের কোনো উদাহরণ আপনারা দেখাইতে পারবেন না। বরঞ্চ আমরা উদাহরণ দেখাতে পারবো যে আপনারা এই কাজগুলা করেন ভাই। মানে একদম স্ট্রেইট আপনারা এই কাজগুলা করেন না। আমি একটু স্ক্রিন শেয়ার দিব এখন। আবার একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। দাঁড়ান। আ আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কেন হচ্ছে না? আচ্ছা এই ব্রাউজারটা দিয়ে আমি আচ্ছা আপনাকে একটু ব্যাক স্টেজে রাখছি। আমার আরেকটা ব্রাউজার দিয়ে ঢুকতে হবে। কারণ এই ব্রাউজার দিয়ে আমি স্ক্রিন শেয়ার দিতে পারছি না। স্ক্রিন শেয়ার দিতে হবে। স্ক্রিন শেয়ার দিয়ে কয়েকটা ভিডিও দেখাতে হবে। যে ভিডিওগুলোতে দেখা যাবে যে আপনাদের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে মানে একদম কমন প্র্যাকটিস। আমি ১ মিনিটের মধ্যে আসতেছি। এখান থেকে আমি লিভ নিচ্ছি। হ্যালো, আবার চলে আসলাম। আপনারা কি এখন বোধহয় বেটার শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে তাহলে মানে ইসলামের যে আ বিধান, ইসলামের যে মানে আ এই বিষয়ে যে কি বলে সেগুলো আমরা একটু বের করব এবং কয়েকটা জিনিস একটু দেখব যে আ মুমিনদের ভিতরে এই জিনিসের প্রবণতা ব্যাপক হারে দেখা যায়, হ্যাঁ? এবং এই বিষয়ে আ বেশ কিছু ভিডিও আমার কাছে আছে। সেই ভিডিওগুলো একটু চালায় দেখাই আপনাদেরকে। আপনারা একটু দেখেন যে আমরা একটা ভিডিও দেখি। দেখেন এই ভিডিওটা একটু দেখেন। এক আপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ-প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন। কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে কিন্তু পারেন নাই। ঠিক আছে? বিষয়টা ওনার মা জানেন, হ্যাঁ? তো এখন উনি কি করবেন? উনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে? এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাসব্যান্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে নাকি বিবাহ মানে ছুটে গেছে? মানে এমন কিছু। আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? আর ওনার মায়ের অবস্থাটা কি? এইটা। আর ওনার মা অতটা প্রতিবাদও করে নাই সংসার ভাঙার জন্য। হ্যাঁ? মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে শ্বশুরের সাথে। শ্বশুরও মানে এরকম মানে শারীরিকভাবে ওনার হাসব্যান্ড বিদেশ, শারীরিকভাবে সম্পর্ক করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। বিভিন্নভাবে টাচ করছে। মানে অনেক জোরাজুরি বিভিন্ন অনেক কিছু হয়েছে কিন্তু পারে নাই। শারীরিক সম্পর্কটাই শুধু করতে পারে নাই। কোন শ্বশুর কি ওনার শাশুড়ির জন্য হারাম হয়ে গেছে কিনা এবং ওনার স্বামী এখনো ওনার স্বামী আছে কিনা, মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা, এই মানে একই মহিলার ঘটনা না অন্য মহিলার ঘটনা বলেন এটা আরেকটা আপুর দুটো পরিচিত আপু। এখন মানে ওনারা মানে ওইরকম মানে কারোর সাথে কোনো বলতেও পারতেছে না, কাউকে মানে জিজ্ঞাসা করারও কোনো মানে ইয়া পাচ্ছে না। এই কারণে আমাকে বলছে আমি এই ইয়ার সাথে জড়িত, এই কারণে আমি প্রশ্নটা করলাম। মানে আমিও আর কাউকে পাচ্ছি না জিজ্ঞেস করার মতো। এসব অসৎ মানুষ, পাশবিক চরিত্রের মানুষ, এগুলি এই পশুগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদ চরিত্রের অনিষ্ট লোকের, বদ চরিত্রের যারা অধিকারী, তাদের বদ চরিত্র এই সব লোকের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করুন। আচ্ছা আমরা দেখলাম এরকম এবং ইসলামে যে জিনিসটা আছে আমরা একটু দেখাই। ফতোয়ায়ে আলমগীরি থেকে একটা রেফারেন্স দেখাতে হবে। ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৯-৪০ আমরা একটু এই রেফারেন্সটা একটু পড়ে দেখি এখানে কি বলা আছে। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে
যে পুরুষের খাসি হাত ও কামোদ্দীপনার পরিচয় হলে পুরুষের জননের শক্ত সোজা হওয়া ইত্যাদি ইত্যাদি শক্ত হয়ে যায়। স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করে, তবে তা এই কন্যার মা তার পিতার জন্য হারাম হবে না। দেখেন এইখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ভাই এটা একটা ফতোয়া গ্রন্থ, এটা একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ। সারা পৃথিবীতে সবচাইতে বিখ্যাত ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে প্রধান হচ্ছে ফতোয়া আলমগীর। এখানে এই জিনিসটা বলা আছে। আমরা দেখি আরো যে এইরকম আরেকটা ভিডিও দেখেন যে মুমিনরা তো শুধুমাত্র মা ছেলে তো ভাই দূরের কথা ভাই, কুত্তা বিলাই গরু ছাগল এগুলো পর্যন্ত ছাড়ে না। হ্যাঁ দেখেন একটু। ফারহান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। ফারহান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তওবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন। আচ্ছা, আমরা আরো দেখি যে বাইবেলেও এই জিনিসটা বলা আছে। লুতের যে ২ মেয়ের সাথে লুত নবী করেছিল এবং ইসলামে যে হাবিল কাবিলের গল্প, সেই হাবিল কাবিলের গল্পটা আমরা একটু শুনে নেই। হাবিল কাবিল কি করছিল? আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলের সন্তান এবং একটি মেয়ের সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকীমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলট পালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি। সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো? লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করবো না, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিমাকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহর দেয়া আদেশ, তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী। এবং আমরা দেখলাম যে এই ঘটনাগুলা মানে কি পরিমাণ ভয়ঙ্কর, ভয়ঙ্কর ঘটনা। এবং আরো দেখেন যে নবী মোহাম্মদ কিন্তু তার যে ফুফাতো বোন, এই যে স্ত্রী জয়নব, এই স্ত্রী জয়নব কিন্তু ছিল নবীর ফুফাতো বোন। এবং আরো আমরা যদি দেখি যে আমরা যদি আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থ পড়ি, প্রথম খণ্ড পৃষ্ঠা ২১৭, এখানে দেখেন আদম এক গর্ভের পুত্র সন্তান দিয়ে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। হাবিল সে মতে হাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন। কাবিল বয়সে হাবিলের চাইতে বড় ছিল, তার বোন ছিল অত্যাধিক রূপসী। মানে ২ বোন নিয়ে টানা হেঁচড়া। এরা হচ্ছে এই হাবিল কাবিল ২ বোন নিয়ে টানাটানি করছিল এবং পরে এই ফার্স্ট বার্ড কাজিনও তো ইসলামে মানে বৈধ। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, ফাতিমা থেকে আলীর ৪ জন সন্তান জন্ম হয়। উম্মে কুলসুমকে হযরত ওমর ইবনুল খাত্তাব বিয়ে করেন। দেখেন এদের সম্পর্ক কিন্তু মানে ভয়ঙ্কর রকমের প্যাচাইনা সম্পর্ক। এই যে আলী কিন্তু ছিল ফাতিমার চাচা, হ্যাঁ? এটা বিয়ে করছে। কাজিন বিবাহ নিষিদ্ধ করা অসম্ভব। এখানে একটা মানে আমরা জানি যে কাজিনদের ভিতরে যদি এই ধরনের মানে সম্পর্ক হয়, বৈবাহিক বা যৌন সম্পর্ক হয়, তাহলে তাদের ভিতরে যে বাচ্চাগুলা পয়দা হয়, সেই বাচ্চাগুলার ভিতরে এই রকমের চুনাহাগা মুমিনদের মতো প্রতিবন্ধী শিশু, মানে যারা হচ্ছে প্রতিবন্ধী শিশু, এই রকমের শিশু জন্ম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এইজন্য বিজ্ঞানীরা এবং যারা হচ্ছে গিয়ে আধুনিক সভ্য পৃথিবীতে এই জিনিসগুলা ডিসকারেজ করা হয় এবং আইনগতভাবে কিন্তু এই ফার্স্ট বার্ড কাজিনদেরকে বিয়ে করা নিষিদ্ধ। আপনি করতে পারেন যদি আপনি কোর্টে গিয়ে নানা ঝুঁকি ঝামেলা করেন, তখন গিয়ে আপনি করতে পারেন। কিন্তু খুবই ডিফিকাল্ট একটা কাজ যে ফার্স্ট বার্ড কাজিনদেরকে বিয়ে করা। এটা কিন্তু সভ্য সমাজে নিষিদ্ধ একটা ঘটনা। কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ফতোয়া দেয়া আছে যে সৌদি আরব থেকে রুলিং অন ম্যারিং কাজিনস। এখানে যে জিনিসটা বলা হয়েছে, among the most prominent evidence of this fact is that the Prophet married his daughter Fatima to Ali, and he is the son of her father's uncle, as well as the marriage of the Prophet himself to Zainab bint Jahsh. এই যে জয়নব বিনতে জাশ, and she is her aunt's daughter.
হিজ কাজিন অ্যান্ড দেয়ার আর মেনি আদার সাচ এক্সাম্পলস। মানে হচ্ছে এই জিনিসটাকে কখনোই ইসলামে এই জিনিসটাকে কখনোই আপনি নিষিদ্ধ করতে পারবেন না। ইজ ইট কারেক্ট দ্যাট আওয়ার রাসূল ডিসকারেজড ম্যারিং কাজিনস? এইটার উত্তর সে দিচ্ছে যে না, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। এইটাকে ডিসকারেজ করাও সম্ভব না। এটা যেহেতু নবী নিজেই এটা করেছে এবং নবীর পরিবারে এই ধরনের ঘটনা ভুরি। তারা সবাই এগুলো করেছে। এই নিকট আত্মীয়দের মধ্যে বিয়ে-শাদীও তো আমরা তো এগুলো নিয়ে হাসাহাসি করি যে নবীর মানে আ আ ফাতেমার চাচা আলীর সাথে ফাতেমার বিয়ে দিছে। কি একটা অবস্থা! আর আমরা কি আরো এর থেকেও ঘনিষ্ঠ সম্পর্কে কি আমরা বিয়েটাকে আমরা করব নাকি? মানে প্রশংসা করব নাকি? কিন্তু আমার পছন্দ অপছন্দ দিয়ে তো কোনো যুক্তি তৈরি হয় না। আমার পছন্দ অপছন্দ দিয়ে তো কোনো আইন আমরা প্রণয়ন করতে পারি না বা কোনো অপরাধ হিসেবে কোনো কিছুকে সাব্যস্ত করতে পারি না। এই সামান্য বিষয়টা এই চুনাহাগা মুমিনদের মাথায় ঢুকে না। যে আমার পছন্দ কোনটা, আমার অপছন্দ কোনটা, এইটার উপর ভিত্তি করে যে আইন তৈরি হইতে পারে না। আইন তৈরি হইতে হইলে যে সেটার পেছনে একটা প্রপার যুক্তি লাগে, প্রপার এভিডেন্স লাগে, এই বলদ চুনাহাগা মুমিনগুলার ভিতরে মাথার ভিতরে এই জিনিসটা কখনোই ঢুকবে না। যাই হোক, ঠিক আছে, এটারে মানে বাইর করে দিলাম।